এ দেশে এপার বাংলায় আজ মহাশিবরাত্রি, আর ও দেশে ওপার বাংলায় শোরগোল শিহরণ। তার কারণ ডেসপারেট মৌলবাদীদের এবার ডোভালে ডেডলাইন। সুপার পাওয়ারের কঠিন বার্তা, মৌলবাদ নিয়ন্ত্রণে করা নির্দেশ। জিরো আওয়ারে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অভিক বসু। 7 মাস পর এবার কঠিন সেনাপ্রধান তড়িঘড়ি ওয়াকরুজ্জামানের আলটিমেটাম বাংলাদেশের সেনাপ্রধানের। কেন শুক্রবার দেশ ছাড়ছেন পাকিস্তানি আধিকারিকরা? আগামী ডিসেম্বরেই ভোট, নচেত বিভক্ত বাংলাদেশ, কি বলতে চাইলেন সেনাপ্রধান? বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর নির্বাচন নিয়ে ইতিমধ্যেই নানা পরিস্থিতি তৈরি হচ্ছে। এমতো অবস্থায় ডিসেম্বরে ভোট না হলে বিভক্ত বাংলাদেশ, সেনাপ্রধানের বার্তায় কি উঠে আসলো? আলটিমেটাম বেঁধে দেওয়া হলো কক্সবাজারে সেনাঘাঁটি আক্রমণের নেপথ্যে আইএসআই। আর অন্যদিকে ডোভালের ডেডলাইন, বাংলাদেশ আরো সজাগ। সব মিলিয়ে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আপনাদের আজ জিরো আওয়ারে বোঝার চেষ্টা করবো আমরাও। তড়িঘড়ি ওয়াকরুজ্জামানের আলটিমেটাম বাধা হয়েছে কেন? চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি প্রতি মুহূর্তে, ঘরে বাইরে বাংলাদেশের অচলাবস্থা, শোরগোল সব নিয়ে আজ রয়েছেন সত্যজিৎ। প্রথমেই জানতে চাইব যে একদিকে ওয়াকরুজ্জামানের সঙ্গে সেনাপ্রধানের সঙ্গে ইউনূসের যে মতবিরোধ, ব্যবধান তৈরি হচ্ছিল, তা ধীরে ধীরে প্রকাশ্যে আসছিল। তার আগে সবার প্রথম তুমি যখন জানিয়েছিলে দর্শকদের, আর এবার সরাসরি অজিত ডোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এ বাংলা পরিদর্শন, চিকেন নেক পরিদর্শন, আর এবার ডেডলাইন বেঁধে দেওয়া, সর্বশেষ পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে সত্যজিৎ? অভিক, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তো নিশ্চয়ই মনে আছে যে সোমবার দিন আমরা এই নিউজ রুম থেকেই বলেছিলাম যে মার্চ মাস ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে মোহাম্মদ ইউনূসের জন্য। আমরা বলেছিলাম যে এই শুক্রবার দিনই মোহাম্মদ ইউনূস ঘুর পথে একটা রাজনৈতিক দলকে নিয়ে আসতে চলেছেন এবং নাহিদ ইসলাম সেই দলের চিফ কনভেনর হবেন বা আহ্বায়ক হবেন। এবং তুমি দেখবে আমাদের যে সোমবারের এই আমাদের যে ব্রেকিং ছিল, সেই ব্রেকিংয়ে তো ইতিমধ্যে শিলমোহর পড়ে গেছে, কারণ নাহিদ ইসলাম ইতিমধ্যেই উপদেষ্টা পদ থেকে সরে গেছে। এবং শুক্রবার দিন মানিক মিয়া অ্যাভিনিউ ঢাকার, সেখানে এই নতুন দলটি ঘোষিত হবে। এবং তার সঙ্গে সঙ্গে যে তথ্য আমাদের কাছে এখনও পর্যন্ত এসে পৌঁছচ্ছে, প্রায় 200 কোটি টাকা মোহাম্মদ ইউনূস ঘুরপথে খরচ করছেন এই নতুন রাজনৈতিক দলটির জন্য। বাংলাদেশের 64 জেলা থেকে প্রচুর পরিমাণে ভাড়া করে লোক নিয়ে আসা হবে, জামাতের লোকজন ভর্তি থাকবে। ঘুরপথে জামাত এবং ইউনূস মিলে এই নতুন দলটি তৈরি করতে চলেছে মাহফুজ আলম। পুরো মৌলবাদীদের একটা রাজনৈতিক ফেস তৈরি করার চেষ্টা হচ্ছে। সিএন যা বলেছিল সোমবার দিন, বাংলাদেশের ঘটনা প্রবাহ তা পরবর্তী ক্ষেত্রে শিলমোহর দিচ্ছে পরতে পরতে। যতই আপনাদের বাংলাদেশের কুচুটে দর্শকরা বদনাম করুন না কেন, আমরা তথ্য তো দিতেই থাকবো এবং একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসবে। এবং তার থেকেও বিস্ফোরক তথ্য এখন আমরা সামনে নিয়ে আসব। সেই বিস্ফোরক তথ্যটা কি? প্রথমেই বলি, 7 মাস পর হঠাৎ কেন এগিয়ে এলেন ওয়াকরুজ্জামান? কারণ নির্দিষ্টভাবে বাংলাদেশের যে জাতীয়তাবোধ বা বাঙালির যে অস্মিতা, তা বিশ্বাস করেন ওয়াকরুজ্জামান। সেই কারণে ওয়াকরুজ্জামান তাকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছিল। এবং আমাদের কাছে তথ্য আসছে যে ওয়াকরুজ্জামান যখন এই কঠোর বার্তা দিয়েছেন, তারপরেই নির্দিষ্টভাবে ফয়জুর রহমান অর্থাৎ যে ডিজিএফআইয়ের যিনি প্রধান রয়েছেন, তার সঙ্গে তার যে সিন্ডিকেট, তারা নাকি স্বেচ্ছায় নজরবন্দি হয়েছেন। স্বেচ্ছায় তারা নিজেদেরকে আবদ্ধ করে নিয়েছেন, আর বেরোতে দেখা যাচ্ছে না। জেনারেল ওয়াকরুজ্জামান, সেনাপ্রধান ওয়াকরুজ্জামান, তিনি নতুন কি বললেন, সেই নতুন বার্তাটা কি অভিক আমি দর্শকদের একবার শোনাতে বলবো। সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত।
যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না, 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার বিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড, আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার। অভিক, একটা বিষয় খুব পরিষ্কার তুমি দেখবে যে সেনা প্রধান তিনি একটা সতর্কবার্তা তো দিয়েছেন, পাশাপাশি ফলো করে দেখবে তুমি যে তিনি বলছেন যে আপনারা শান্ত হন, হানাহানি বন্ধ করুন, মৌলবাদ বন্ধ করুন, তা না হলে দেশের স্বাধীনতা ঐক্য বিপন্ন হবে, অর্থাৎ বাংলাদেশকে আর স্বাধীন রাখা যাবে না। আমরা একটা অন্য খবর পাচ্ছি, সেই অন্য খবরটা কি? অন্য খবরটা হলো সেনাপ্রধান তো প্রথম থেকেই বাংলাদেশের জাতীয়তাবাদের কথা বলছেন, তিনি নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন, ইনক্লুশনের কথা বলছেন, অর্থাৎ সবাইকে নিয়ে। এই ইনক্লুশন শব্দটার মধ্যে সেনাপ্রধান অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে বলতে চেয়েছেন যে আওয়ামী লীগও এই নির্বাচনে অংশ নেবে, যদি আমরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্যটা ভালো করে শুনি। কিন্তু আমরা একটা অন্য খবর পাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ সেই খবর। সেই খবরটা কি? সেই খবরটা হলো 24 তারিখ মধ্যরাত অথবা 25 তারিখ একদম ভোরবেলা, এই সময়টার মধ্যে একটু তারতম্য রয়েছে, যে দুটো সোর্স থেকে আমরা খবর পাচ্ছি আর কি। সেই তথ্য যেটা বলছে যে একদম সরাসরি জেনারেল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে বিশ্বের সবথেকে শক্তিশালী রাষ্ট্র, 1 নম্বর দেশ আমেরিকা, তার যে প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন, সেখান থেকে সরাসরি ফোন আসে এবং সেনাপ্রধানকে পরিষ্কার বলা হয় যে বাংলাদেশ জুড়ে যে নারকীয় অবস্থা চলছে, যে প্রত্যেক দিন নারীদের ওপর ধর্ষণ, রাহাজানি, খুন, রাজধানীতে কোনো আইনের শৃঙ্খলা নেই, কোনো শাসন নেই, এবং যে কথা সেনাপ্রধান নিজে পরবর্তী সময় নিজের বক্তব্যে বললেন, এটাকে ইমিডিয়েটলি আপনি স্টপ করান। একটা সময়সীমা সেনাপ্রধানকে দেওয়া হয়েছে, যে কারণে তুমি দেখবে সেনাপ্রধান বলছেন যে আমি সতর্ক করছি, আপনারা সতর্ক হন, না হলে, অর্থাৎ সময়সীমা সেনাপ্রধানকে মহাশক্তিধর দেশটি বেঁধে দিয়েছে এবং বলা হয়েছে এই সময়ের মধ্যে যদি না হয়, সেক্ষেত্রে আমরা যে তথ্য পাচ্ছি যে প্রয়োজনে বাংলাদেশ সেনার হাতে সম্পূর্ণ ক্ষমতা চলে যাবে, তদারকি সরকার একেবারে গোল হয়ে যাবে, তাদের কোনো ক্ষমতা থাকবে না। এবং সেনা যদি অস্বীকার করে যে আমরা আর পারছি না, কারণ সেনাপ্রধানের গলাতে সেই সুরও শুনতে পেয়েছি যে মাত্র 30,000 সেনা, আমরা কি করব, সেক্ষেত্রে প্রয়োজনে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাহিনী যাবে এবং বাংলাদেশ সেনাকে সঙ্গে নিয়ে বা নিউট্রালাইজ করে, অর্থাৎ যেহেতু রহমানদের, অর্থাৎ ফাইজুর রহমানদের যে ISI এর সংযুক্ত বাহিনীকে নিউট্রালাইজ করে এরা কিন্তু গোটা বিষয়টাকে হাতে নেবে। এই তথ্য পাওয়ার পরে সেনাপ্রধান তৎক্ষণাৎ তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে বললেন যে এই মুহূর্তে যদি আপনারা সতর্ক না হন তাহলে কিছু করার থাকবে না। এবং সেনাপ্রধানের এই বক্তব্যের পর যে চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি যে আজকে পর্যন্ত ঢাকা জুড়ে, বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার জুড়ে ISI এর বিপুল সংখ্যক অফিসার ছড়িয়ে আছে। এবং মূলত তোমাকে বলবো যে সৈয়দ মোহাম্মদ মারুফ যে রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশে পাকিস্তানের হয়ে, তার বাংলো বা তার যে আবাসনকে কেন্দ্র করে বা পাকিস্তানের দূতাবাসকে কেন্দ্র করেই এই গোটা কর্মকাণ্ড চলছে। এই বিপুল সংখ্যক যে ISI অফিসার বা পাক কূটনৈতিক বা পাকিস্তানের দালাল যারা রয়েছে, আমরা তথ্য দিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন, তারা শুক্রবার দিন রাত 1টা নাগাদ, বাংলাদেশের সময় রাত 1টা, সেই সময় আমরা ছবি দেখিয়ে দেবো যে এমিরেটসের যে ফ্লাইট রয়েছে EK586, এই ফ্লাইটে করে বাংলাদেশে এই মুহূর্তে যে সমস্ত পাকিস্তানি ISI কর্মকর্তা এবং অফিসাররা অবস্থান করছেন, তারা ওই ফ্লাইটে ঢাকা ছাড়বে শাহজালাল এয়ারপোর্ট থেকে শুক্রবার রাত 1টার সময়। আমি এখান থেকে একটু বোঝার চেষ্টা করি যে পাকিস্তানের থেকে সামরিক প্রশিক্ষণ থেকে শুরু করে একেবারে করাচি থেকে বিমানবন্দর নয়, জলপথে চট্টগ্রামে অস্ত্র
বাণিজ্যের পণ্যের নামে অস্ত্র আনা আমদানি, একের পর এক এই সিদ্ধান্ত পরিকল্পনা। আর পাশাপাশি মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে যখন বললেন বাংলাদেশ শান্ত আছে, আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার, আমরা 2025-এ গিয়ে নির্বাচনের কথা ভাববো, এর মাঝে সরাসরি ওয়াকারুজ্জামান বলছেন দেশের এই অশান্ত পরিস্থিতি, এই অচল অবস্থা, তার পেছনে আমরা নিজেরাই দায়ী। অর্থাৎ সেনাপ্রধান এবং ইউনূসের যে সম্পূর্ণ মতের পার্থক্য আকাশ পাতাল, এটা স্পষ্ট। সত্যজিৎ, হ্যাঁ, এটা তো স্পষ্ট হচ্ছেই। আমরা তো প্রথম বলেছিলাম যে একটা সেনা অভ্যুত্থানের মুখে এই মুহূর্তে তদারকি সরকারের বা সুদ ব্যবসায়ী মোহাম্মদ ইউনূস, বলেছিলাম তো, আমরা তো অস্বীকার করছি না। সেই তথ্য তো সেনাপ্রধান নিজে বলছেন। এবং তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যে সময় পাকিস্তানের আইএসআই কর্মকর্তা, অফিসার এবং পাকিস্তানের দালালরা তারা শুক্রবার দিন রাত 1টায় EK-586 যে এমিরেটসের ফ্লাইট করে তারা ঢাকা ছাড়ছে, তারা করাচি গিয়ে নামবে দুবাই হয়ে, আমরা আগাম তথ্য দিয়ে নিলাম, মিলিয়ে নিন আপনারা। এবং একে একে সমস্ত পাকিস্তানি অফিসারগুলো এবার দেশ ছাড়তে শুরু করবে। অনেকে মনে করতে পারছেন 1971-এর ডিসেম্বর মাসে যেভাবে পাকিস্তানি সেনাদের খেদানো হয়েছিল, ঠিক সেভাবে খেদানো পর্ব শুরু হলো। এবং দ্বিতীয় বিষয় বলে রাখি তোমাকে, যে এরপর সেনাপ্রধান যে মুহূর্তে তার এই জাতীয়তাবাদী ভাষণ রেখেছেন বাংলাদেশের পক্ষে, সেখানকার মানুষের পক্ষে, সেই মুহূর্তে ঢাকার একটা বিস্তীর্ণ অংশ, মিরপুর, মোহাম্মদপুর, অর্থাৎ যেখানে 1971 সালের পর থেকে যে সমস্ত পাকিস্তানিরা উর্দুভাষীরা এখনও পর্যন্ত রয়ে গেছেন, তারা যে উৎসব করছিল গত 7-8 মাস ধরে, রাহাজানি তাণ্ডব করছিল, গতকাল থেকে বন্ধ হয়ে গেছে। খোঁজ নিন আপনারা। এবং দ্বিতীয়ত বলবো যে ঢাকার প্রত্যেকটা ক্যান্টনমেন্টে, দেশ জুড়ে বিভিন্ন সেনা ক্যান্টনমেন্টে যে পাকিস্তানি সৈনিকদের, পাকিস্তানি সেনা অফিসারদের বা আইএসআইয়ের যে প্রচণ্ড দাপট ছিল, সেটা সত্যিই বাংলাদেশি সেনাদের মধ্যে একটা উৎসবের আমেজ ফিরে আসছে। এবং আমরা ছবিতে দেখানোর চেষ্টা করব অভিক, যে সেনা প্রধান নিজে তিনি সেনার মধ্যে গিয়ে তাদের সঙ্গে বিভিন্ন যে টেকনিক্যাল সাপোর্ট বা বিভিন্ন যে তাদের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে গতকালই অংশ নিয়েছেন। বাংলাদেশ সেনাকে তাদের জাতীয়তাবোধ, যে জাতীয়তাবোধের 71 স্বাধীনতা এসেছিল, সেই জাতীয়তাবোধ উদ্বুদ্ধ করতে সেনাপ্রধান নিজে উদ্যোগী হয়েছেন। গতকালই তিনি বিভিন্ন ক্যান্টনমেন্টের অংশে গিয়ে সেখানে একাধিক প্র্যাকটিস এবং বিভিন্ন ধরনের যে অংশ এবং বিভিন্ন ধরনের উদ্বুদ্ধমূলক যে ইন্সপিরেশন যেটা বলা হয়, তাতে অংশ নিয়েছেন। তার পাশাপাশি তোমাকে অন্য একটা তথ্য দেব, সেই তথ্যটা আরও মারাত্মক। সেই তথ্য হলো যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, তিনি ভীষণভাবে সক্রিয় হয়েছে। এবং এই তথ্যটা আমরা আগেই জানিয়ে রাখি। এবং সক্রিয় হওয়ার পরেই তিনি জানতে পেরেছিলেন যে আইএসআইয়ের মদতে যেমন কক্সবাজারে দুদিন আগেই বাংলাদেশি বায়ুসেনার ঘাঁটিতে আক্রমণ চলেছে, তেমনি আইএসআর মদতেই আমাদের যে বর্ডার জোন আছে সেখানে অদ্ভুত রেডিও সিগন্যাল আসছে। এবং সেই রেডিও সিগন্যালে উর্দু সংকেতে হামাসের কায়দায় আমাদের দেশে আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশি যে হিজবুত তাহরির বা বিভিন্ন জঙ্গি গোষ্ঠী সেখানকার বাহিনীকে কাবু করে ভারতে আক্রমণের চেষ্টা করছে। এরপরই অজিত ডোভাল, আমাদের NSA, আমাদের জাতীয় সুরক্ষা উপদেষ্টা, তিনি নির্দিষ্টভাবে সক্রিয় হন। এবং সক্রিয় হওয়ার পরই তিনি অ্যাকশনে নামেন, আমরা জানতে পারছি। এরপরে অদ্ভুতভাবে পেন্টাগন থেকে ফোন যায় বাংলাদেশের সেনা প্রধানের কাছে, এবং সেনাপ্রধান পরিষ্কার বলে দেন যে আর যদি মৌলবাদী হানাহানি চলে, তাহলে বাংলাদেশের স্বাধীনতাকে আর রক্ষা করা যাবে না। তার অর্থ ওটাই যে রাষ্ট্রসংঘ থেকে শান্তি মিশনের বাহিনী বাংলাদেশে প্রবেশ করবে এবং মৌলবাদীদের একে একে শুইয়ে দেবে। এই তথ্য তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এবং সতর্কও করেছেন। এবং তার পাশাপাশি যে মুহূর্তে পেন্টাগন থেকে এই ফোন গেছে সেনাপ্রধানের কাছে, আমেরিকায় থাকা ইউনুসের সিন্ডিকেট, সরোসের সিন্ডিকেট, ডিপ স্টেটের সিন্ডিকেট এই তথ্য জানিয়ে দিয়েছে ইউনুসকে। সেই মুহূর্তে আমরা কি ছবি দেখলাম? আমরা দেখলাম ঢাকার রাস্তায় ব্যাপকভাবে আমেরিকা বিরোধী স্লোগান এবং ডোনাল্ড ট্রাম্পের ছবি পড়ানো শুরু হয়ে গেল। এবং তার পাশাপাশি চাঞ্চল্যকর তথ্য যেটা আসছে, আমরা ছবিতে দেখিয়ে দেবো, যে A292 যে আমেরিকান এয়ারলাইন্সের যে ফ্লাইট, যেটা গতকাল নিউ ইয়র্ক থেকে দিল্লি আসছিল, সেই ফ্লাইটটাতে একটা হুমকি দেওয়া হয়। এবং সেই হুমকিটা দেওয়া হয় মৌলবাদী গোষ্ঠী, মূলত বাংলাদেশ এবং পাকিস্তান বেসড মৌলবাদী গোষ্ঠীদের তরফ থেকে। এবং সেই হুমকির পরই সেটা দিল্লিতে আসার আগেই সেই আমেরিকান ফ্লাইটটিকে রোমে নিয়ে যাওয়া হয়, সেখানে সেটিকে তড়িঘড়ি অবতরণ করানো হয় এবং সেখানকার সেনাবাহিনী এই মুহূর্তে সেটাকে ঘিরে রেখেছে। আমরা সিকিউরিটি সার্ভিলেন্সের জন্য এর চেয়ে বেশি আর শেয়ার করবো না। 7 মাস পর কঠিন সেনাপ্রধান, তড়িঘড়ি ওয়াকারুজ্জামানের আলটিমেটাম, কেন শুক্রবার দেশ ছাড়ছেন পাকিস্তানি আধিকারিকরা? ডিসেম্বরে ভোট, নচেত বিভক্ত বাংলাদেশ, কি বলতে চাইলেন সেনাপ্রধান? কক্সবাজারে সেনাঘাঁটি আক্রমণের নেপথ্যে আইএসআই অর্থাৎ বায়ুসেনার ঘাঁটিতে আক্রমণের যে ঘটনা ঘটেছিল, সব মিলিয়ে বোঝার চেষ্টা করছি। জিরো আওয়ারের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন, একই সঙ্গে জাতীয় সুরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ রয়েছেন। সত্যজিৎ,
একদমই তাই, আমাদের সঙ্গে আর্যবাবু রয়েছেন এবং আমার যেটা মনে হয় আর্যবাবু নিজেও যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন, কারণ আমাদের কাছে যে তথ্যটা এসে পৌঁছচ্ছে সেটা তো মারাত্মক তথ্য। তা হলো যে মুহূর্তে অজিত ডোভাল তিনি সীমান্ত পরিদর্শন করে গেছেন, খুব একটা তার কনফিডেন্সিয়াল ট্রিপ ছিল এবং রেডিও সিগন্যালসগুলো পাওয়া গেছে বিভিন্ন ধরনের সাংকেতিক শব্দ, এছাড়াও অন্যান্যভাবে হামাসের কায়দায় ভারত সীমান্তে আক্রমণের পরিকল্পনা মাহফুজ আলমরা করে ফেলেছে। ডোভাল সাহেব এই তথ্য জানার পরেই আমরা আমাদের তরফে সক্রিয় হই এবং তারপরই কাকতালীয়ভাবে একদম সরাসরি পেন্টাগন থেকে ফোন যায়, এমনটাই তথ্য আমাদের কাছে আসছে। এবং 25 তারিখ ভোরবেলা একদম ভোরে অথবা 24 তারিখ একদম গভীর রাতে এই সময় নিয়ে একটা বিতর্ক আছে। সেনাপ্রধান নির্দিষ্টভাবে তার বক্তব্য রাখেন এবং সেনাপ্রধান পরিষ্কার বুঝিয়ে দেন যে মৌলবাদ সন্ত্রাস যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে হয় ক্ষমতা সেনার হাতে যাবে অথবা এদেশের স্বাধীনতা চলে যাবে। স্বাধীনতা চলে যাওয়ার অর্থ যে রাষ্ট্রসংঘ থেকে সেনা প্রবেশ করে বাংলাদেশে, তারা সেখানকার সাধারণ মানুষের যান মান নিরাপত্তা দায়িত্ব নেবে। ফলে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আছে এবং নির্দিষ্টভাবে আর্যবাবু তারপর আমরা দেখেছি যে আমেরিকার যে এয়ারলাইন্স A292 সেটাকে হুমকি দেওয়া হয়, সেটা রোমে অবতরণ করা হয়েছে এবং ঢাকা জুড়ে মার্কিন বিরোধী স্লোগান শুরু হয়ে গেছে মৌলবাদীদের। তাহলে কি 2-2 4? এবং এক্ষেত্রে কি এবার বড় শক্তিধর দেশ, সবথেকে শক্তিধর দেশ আমেরিকা, এই কঠিন বার্তার পর পরবর্তী ছবি কি হতে চলেছে আর্যবাবু? দেখুন, একটা কথা বলি, রেডিও সিগন্যালটার ব্যাপারটা, এটা আমি মানে প্রথম ভারতীয় হিসাবে আমি একজন মানে অ্যামেচার রেডিও অপারেটরও। তো মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস এর WPC উইং, ওয়্যারলেস প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন উইং থেকে অ্যামেচার রেডিও এই সাবজেক্টটা বেসিক্যালি একটা হবি, এটা এর বাইরে কিছু নয়। এবং এখানে আমরা নির্দিষ্ট আইন মেনে কাজ করতে পারি, তার বাইরে গিয়ে কাজ করতে পারি না। যারা কাজ করেন তারা বেআইনি কাজ করেন, এরকম আমার কাছে খবর আছে। অনেকে বেআইনিভাবে অ্যামেচার রেডিও ব্যবহার করছেন, আমি তাদেরকে সতর্ক করে দেবো এইগুলো করবেন না। আর প্রেসের কাছে যাবেন না, এটা প্রেসের কাছে যাওয়ার মতন কোনো খবর নয়। আমি দেখেছি ব্যাপারটা, তারা প্রেসের কাছে গিয়ে জাতীয় নিরাপত্তা লঙ্ঘন করেছে। প্রথম কথা আমি এটা পরিষ্কার করে দিতে চাই, এটা তাদের উচিত ছিল আমাদের আইন অনুযায়ী যে আমাদের অথরিটি আছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, তাদেরকে জানানো, তারা তারপরে ইন্টেলিজেন্স বিভাগকে জানিয়ে তারা ক্ল্যান্ডেস্টাইন অপারেশন করা। এটা প্রেসের কাছে যাওয়া মানে শত্রুদেরকে সাবধান করে দেওয়া হলো এবং তারা আইনটা ভঙ্গ করেছেন। অ্যামেচার রেডিও যে ইন্টারন্যাশনাল রেডিও রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেই আইন ভঙ্গ করেছেন এবং জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করেছেন। তাই আমি তাদেরকে ভালোভাবে সতর্ক করে দিতে চাইছি, এটা করবেন না, বাকি অ্যামেচার রেডিও অপারেটরদের বিপদে আনবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সত্যজিৎ বাবু, এইখানে না আমি একটু আমার অ্যাসেসমেন্ট দিতে চাই। অজিত ডোভাল তো ডেফিনেটলি একটা সিম্বলিক করেছেন, ভিজিট করেছেন, সিম্বলিক তার তাৎপর্য রয়েছে, যেটা ওই এতে গিয়ে মেমোরিয়ালে গিয়ে ঢাকার অত্যাচারের ছবি টবিগুলো দেখেছেন। এইখানে যেটা পেন্টাগনের ব্যাপারটা বলছেন না সত্যজিৎ বাবু, আপনাকেও আমি একটুখানি এটা ভাবতে বলবো। আমার একটু খটকা আছে, আমার অ্যাসেসমেন্ট আমি বলে দিই। এই ইউনুস এবং যে সমন্বয়করা, এরা কিন্তু বেসিক্যালি পাকিস্তানের ISI পরিচালিত। এইবারে দেখুন এরা এদিকে আছে, তার সঙ্গে আবার যদি আপনি বিএনপি দেখেন, বিএনপি আমি গতকালই বলেছিলাম অপারেশন ক্লিন হার্টের কথা, যেটা 2002 সালে হয়েছিল। তাতে যত সন্ত্রাসবাদী ধরা পড়েছিল, মানে এটা ওদের আইনমন্ত্রী, বিএনপির আইনমন্ত্রী, ভাবুন তখনকার যিনি আইনমন্ত্রী ছিলেন, আমি তার নাম থেকে আরম্ভ করে তিনি যে বইটা লিখেছেন সমস্ত কিছু বলে দিয়েছি, আপনাদের আর্কাইভে আছে গতকালই। তো তিনি বলেছেন যে এইটা আপনার মেজরিটি তারা হওয়াতে, তারা ধরা পড়াতে এই সেনাবাহিনীর যৌথ অভিযানটা বন্ধ করার জন্য। এইবারে দেখুন বিএনপির সঙ্গে সন্ত্রাসবাদীদের সম্পর্কটা, মেজর জিয়া এ হচ্ছে কিন্তু তারেক রহমানের একদম কাছের লোক এবং বাবর। মেজর জিয়া এখন কিন্তু ISI প্রোটেকশনে ঢাকা ক্যান্টনমেন্টে। আপনাকে একটু বিরত করছি, যে তথ্য আমাদের কাছে আসছে যে শুক্রবার রাত 1টার সময় EK586 যে এমিরেটসের ফ্লাইট আছে, এতে করেই অধিকাংশ ISI কর্তা এবং পাকিস্তানি অফিসারদের বড় অংশ তারা ঢাকা ছাড়তে বাধ্য হচ্ছেন ওয়াকারুজ্জামানের এই তীব্র প্রতিক্রিয়ার পরে। এই তথ্য আমরা আগাম জানিয়ে রাখছি। এমনভাবে আমরা বলেছিলাম গত সোমবার দিন যে নাহিদ ইসলাম তিনি উপদেষ্টা পদ ছাড়বেন এবং তিনি ইউনুসের এই গোল গোল রাজনৈতিক দলের প্রধান মুখ হতে চলেছেন এবং আপনি দেখছেন যে সেই ছবি সামনে চলে এসছে। হ্যাঁ প্লিজ বলুন। হ্যাঁ,
সেটা একটা ডেফিনেটলি দিক আছে, আমি সেই দিকটা ধরেই বলছি, সেই দিকটা আমি একদমই ধরে বলছি। এই সম্ভাবনাটা ডেফিনেটলি আছে আপনি যেটা বলেছেন। এবং সব থেকে বড় কথা কি জানেন, এই এপ্রিলে ট্রাম্পের আসার কথা ভারতে, সেটা কিন্তু এগিয়ে মার্চে হতে পারে, এবং সেই জন্য মার্চের আগে আপনি একটা ডেফিনেট অ্যাকশন কিন্তু দেখতে পারেন বাংলাদেশে। সেইটার ব্যাপার আছে, নয়তো এপ্রিলের মধ্যেই। তো সেই দিকটা আছে। এইবারে আমি একটা জিনিস বলি, এর আর সঙ্গে যবে একটু বিরত করবো, আপনি বলতে চাইছেন যে মার্চে যদি একটু আগেই চলে আসেন ডোনাল্ড ট্রাম্প, সেক্ষেত্রে বাংলাদেশে যারা সেনাপ্রধান ইতিমধ্যে বলেছেন ওয়াকারুজ্জামান, সে নিকেশ পর্বটা কি শুরু হয়ে যাবে? অর্থাৎ এই মৌলবাদ নিকেশ পর্বটা কি মার্চ থেকেই শুরু হবে, যেটা আমরা বলছিলাম মার্চ আতঙ্ক শেষ 2 সপ্তাহে? হ্যাঁ, ওইটা হতে পারে। কালকে একটা আমার ওনার বডি ল্যাঙ্গুয়েজটা সত্যজিৎ বাবু, আপনাকে বলবো আর একবার স্টাডি করতে। আমার না লেগেছে যে উনি একদম ক্যাপটিভ হয়ে আছেন। আমি একদম খুব ফ্র্যাঙ্ক অ্যাসেসমেন্ট দিচ্ছি, আর একটা দিক বলছি জাস্ট, আমি মানে একদমই আলাদা দিক একটা বলছি। উনি একটা ক্যাপটিভ হয়ে আছেন, মানে জাস্ট কি বলবো, ওনার বডি ল্যাঙ্গুয়েজটা আমার লেগেছে যে কৃতদাস সুলভ একটা বডি ল্যাঙ্গুয়েজ লেগেছে। এবং যেভাবে ডক্টর ইউনূসের উনি প্রশংসা করলেন, আর একটা মারাত্মক কথা উনি বলেছেন সত্যজিৎ বাবু, আপনি ভালো করে ওর স্পিচটা শুনবেন, যে আমি নিজের থেকে এগিয়ে গিয়ে, আমার কাছে জেল থেকে ছাড়ার এত লিস্ট এসছে, অপরাধী যারা নয় তাদেরকে দেখতে বলা হয়েছে, আমি তার আগে গিয়ে আরো বাড়িয়ে দিয়েছি লিস্টটা। এটা কিন্তু মারাত্মক ব্যাপার। তার মানে উনি যেটা বলতে চাইছেন, উনি আরো সন্ত্রাসবাদীদের ছাড়বেন। তো সেইটা কাদের প্রেসারে করছেন, এটা আমাদের কাছে স্পষ্ট। তো সেই জন্য ওই দিকটা আমার না একটু খটকা আছে সত্যজিৎ বাবু। তো এবারে দেখা যাক কি হয়, কিন্তু আমি আবার বলছি আমার খুব খটকা লাগছে কালকে ওনার দুটো বিষয় আপনাকে বলবো যে, হ্যাঁ একদমই তাই, দুটো বিষয় বলবো যে এর আগে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্র থেকে বারে বারে রাষ্ট্রসংঘের তরফে হস্তক্ষেপের কথা, সমালোচনার কথা আমরা বারে বারে আর্যবাবু শুনেছি। এবং যে ছবিটা, যে তথ্য আমাদের কাছে ভীষণ এক্সক্লুসিভ সোর্স থেকে আসছে, যে 25 তারিখ ভোররাতে এই ফোনটি এসেছিল। তারপরেই তিনি আগে থেকে উদ্বিগ্ন ছিলেন, কারণ আপনি জানেন যে অন্য যে অংশটা রয়েছে ফাইজুর রহমানদের, তারা একদম কর্নার্ড এই মুহূর্তে, যেটা আমরা জানতে পারছি। এবং স্বেচ্ছায় নজরবন্দি করেছেন ফাইজুর সিন্ডিকেটদের যে বাদবাকি লোকজন আছেন। এর আগে এই যে সেনাপ্রধান, তিনি এগিয়ে আসলেন জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে, কারণ সেনাপ্রধান বারে বারেই বলেছেন যে তারা একটা উন্মুক্ত নির্বাচন চান, নিরপেক্ষ নির্বাচন চান, এবং নির্বাচনটাকে স্টে করিয়ে মৌলবাদী গোষ্ঠীগুলোর একটা পলিটিক্যাল ফেস তৈরি করে মোহাম্মদ ইউনূস, সুদ ব্যবসায়ী, তিনি এই মাহফুজ আলমদের দিয়ে একটা পলিটিক্যাল পার্টি তৈরি করছেন, যেটা মানিক মিয়া অ্যাভিনিউতে 28 তারিখে ওপেন হবে, এবং সেখানে প্রায় 200 কোটি খরচ হচ্ছে বলে বিভিন্ন অংশে জানতে পারছি। এবং আপনি দেখুন কক্সবাজারে যে আক্রমণটা হলো এয়ারফোর্সের ঘাঁটিতে, সেখানেও আইএসআইয়ের হাত রয়েছে বলে বিভিন্ন নিউজ এজেন্সি আজকে খবরের সামনে আনছে। ফলে বাংলাদেশের মধ্যেই সেনাবাহিনীকে আক্রমণ করছে পাকিস্তানি সেনাবাহিনী, আইএসআই মদতপুষ্ট মৌলবাদীরা। এরকম একটা অবস্থায় আমরা দেখেছি যে অজিত ডোভাল নিজে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিজে দিল্লিতে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সেখানে সংখ্যালঘু নিপীড়নের ছবি দেখেছেন। এবং যেটা আমরা বারে বারেই জানি, কারণ ডোভাল সাহেবের যে অপারেশন প্ল্যান তো হওয়ার পর বাকি বিশ্ব জানতে পারে, পাকিস্তান তো সেরকমই মনে করে। তো ডোভাল সাহেবের এই অ্যাক্টিভ হওয়ার পরেই দেখা গেছে যে মার্কিন প্রতিরক্ষা বিভাগও তারা অ্যাক্টিভ হয়েছে। ফলে গোটা বিষয়টা কোনো একটা অন্য অর্থবহ ছবির জন্ম দিচ্ছে কি, খুব দ্রুত জানতে চাইব। আমি একটা কথা বলি, উনি দু রকম কথা বলছেন। হ্যাঁ, ডেফিনেটলি আমি এটা প্রথম থেকেই বলে আসছি, অজিত ডোভাল এর তাৎপর্যটা যেটা, ঠিক 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 একদম সময় নেই আমাদের হাতে। আর্যবাবু, অভিক যে কথা বলছিলেন আর্যবাবু, যে অজিত ডোভাল তিনি ভীষণ অ্যাক্টিভ, এই একদম কুচুটে পাকিস্তান সে তথ্য বারংবার জানে। এবারও তো বাংলাদেশের মৌলবাদীরা ধীরে ধীরে বুঝতে পারছে সেই তথ্যটা এবং তথ্যটা। একেবারে অনেক ধন্যবাদ আর্য ঘোষ, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। ধন্যবাদ সত্যজিৎ মুখোপাধ্যায়কে। এবং বাংলাদেশের সেনাপ্রধান কি বলতে চাইলেন শোনালাম আপনাদের। ডোভাল ডেডলাইন ডিসেম্বরে, ভোট নাকি বিভক্ত বাংলাদেশ, নজর থাকবে আমাদের পরিশেষ কোন দিকে যায়। সব মিলিয়ে 0 আর এখানে শেষ করছে। অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।